মানে নেতার নামে জয়ধ্বনি। দেখেছেন, এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ তরুণী দেবে? সে তো রাজনীতি করতে আসবে, নেতা নেত্রীর চাকর হইতে তো আসবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, মজার জিনিস, ছাত্রলীগের স্লোগান শোনান। গণতন্ত্রের কোন মানুষ কন্যা আছে? সেই নেতে চুমুর চুমুর রাব উঠেছে আম্বেদকরের চারিদিকে রুমে রুমে। এবার ছাত্র দলেরটা শোনান এইটা সাহেব। দেখেছেন, সেম টু সেম। এই যে অনেকেই প্রশ্ন করে দেশ কোন দিকে যাইতেছে, আমি বলি দেশকে হাত পাওয়া আছে, যে কোনো দিকে যাইবে তাদের নিয়ে যাইতে হয়। দেশকে প্রফেসর ইউনূস একদিকে নিয়ে যেতে চাইতেছে, বিএনপি একদিকে নিয়ে যেতে চাইতেছে, জামাত একদিকে নিয়ে যেতে চাইতেছে, এনসিপি আর একদিকে নিয়ে যেতে চাইতেছে, কিন্তু দেশ আসলে কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। প্রথমে দেখি দেশের একটা ছন্ন ছাড়া অবস্থা। এখন কেন এই ছন্ন ছাড়া অবস্থা? বাংলাদেশটা, রাষ্ট্রটাকে তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেটার একটা পুনর্গঠন দরকার ছিল, সেটা আমরা করতে পারি নাই। তার মূল কারণ বিএনপি না, মূল কারণ প্রফেসর ইউনূস নিজে। উনি জানেনই না কেমনে কাজটা করতে হবে, কারে দিয়ে কাজটা করাইতে হবে। প্রথমে কমিশন করলেন ঘণ্টাখানিক, সংস্কার কমিশন। বেশিরভাগ সংস্কার কমিশন অশ্বডিম্ব প্রসব করছে। 2024 প্রফেসর ইউনূসের সরকার কইল বড় সড়ো পরিবর্তনের কথা ভাবতেছে, বড় সড়ো আর কি কমিশন গুলা। কারণ আমি না আমার অত সময় নাই, আমার ঘোড়ায় আসবো, এইটা সাহেব এটা ঘোড়াকে হাসা দেয়। শুনেছেন, কুজারও চিত হয়ে শোয়ার শখ হয়। দেখেছেন তো, নিজেরা হালা ভালছেন, বুঝে না কিছু, না বুঝে রাষ্ট্র, না বুঝে রাজনীতি। রাষ্ট্রের টাকা ধ্বংস কইরা কমিশন বসাইলো, কিছু করিছে? কইছে রাষ্ট্র সংস্কারের 16 প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে, আরো 37 প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে। পরে আবার কয়। আচ্ছা, এটা কথা বলেন আপনারা, কিছু মনে করেন না। আপনার জীবনে বা সমাজে এই সংস্কারের কোনো ছাপ দেখতে পেয়েছেন? বলেন, বুকে হাত দিয়ে বলেন, পান নাই। তাইলে এ সংস্কার হইলে লাভ কি? আরো নাকি 246টা বাস্তবায়ন হবে। বাস্তবায়ন কিছুই টের পাবেন না। স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের 33 প্রস্তাব নাকি বাস্তবায়ন করবে, আমি গ্যারান্টি দিলাম কিছুই টের পাবেন না। কারণ ওই প্রস্তাবে যা লেখা হয়েছে সব। আমি স্বাস্থ্য সংস্কার নিয়ে 2টা ভিডিও বানিয়েছিলাম, বসছিলামও কমিটির সাথে, ওনারাই বসতে চেয়েছিলেন, আমি নিজে থেকে না। যাই হোক, তারপরে আমি ওনাদের বুঝাতে পারিনি কাজটা কেমন করে করতে হবে। বলেন তো, আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা কি? 1 নম্বর সমস্যা চিকিৎসার উচ্চ মূল্য, 2 নম্বর আপনি টাকা দিয়েও কোয়ালিটি চিকিৎসা সেবা পান না। তার মানে আপনি সংস্কার করে এই 2টা জিনিস অ্যাচিভ করতে চাইবেন, তাই তো? এর বেশি কিছু না তো। চিকিৎসা খরচ কমানো আর চিকিৎসা সেবার কোয়ালিটি বাড়ানো। আমি এই সংস্কার কমিশন আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছিলাম যে এক রাতে ওষুধের দাম প্রায় 25% কমায় দেওয়া যায়। কিছু প্রয়োজনীয় ওষুধ ভ্যাট ফ্রি করে, আর কিছু অপ্রয়োজনীয় ওষুধের ভ্যাট বাড়ায়, আর কিছু ওষুধের প্রাইস রেঞ্জ একটা লিমিটের মধ্যে নিয়ে আসে। মানে ভ্যাট ফ্রি বেনিফিট পাইতে হলে এই রেঞ্জে দাম রাখতে হবে, যেটা অবশ্যই যৌক্তিক হবে, কোম্পানিও লাভ করবে। মানুষজন সকালে উঠে দেখবে যে 25% কম দামে ওষুধ কিনতে পারতেছে, সরকারের রাজস্ব কমবে না। আমার কাছে তো র ডেটা নাই, কিন্তু আমি মেথডটা দেখাই দিয়েছিলাম কেমনে করতে হবে। 1 বছর পার হয়ে গেল, কিছুই করে নাই। সরকারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইডিসিএল, হ্যাঁ, সেখানে এনে কারে বসেছে দেখেন আমেরিকার থেকে, সে যে দিছে ইডিসিএল এর। বাংলাদেশের লোক আছিল না, নুরজাহান আবার নাকি সিলেক্ট করেছে ওরে, জানি না সত্য মিথ্যা, করারই কথা, কারণ মন্ত্রী তো সিলেক্ট করবে ফাইনালি। কিন্তু এর কে রিকমেন্ড করছিল? তার তো চেনার কথা না, নুরজাহান আবার তো চেনার কথা না, কে রিকমেন্ড করেছিল? তারপরে এই পদ্ধতিগুলো পার হয়েছে কেমনে, সব বাইর করা হবে। কিন্তু হেলথ আমার জায়গা, মাইন্ড ইট। আমি বাইসা থাকলে আজ হোক কাল হোক এটা খুঁজে বের করবো। তারপরে রিকমেন্ডেশন নিয়ে যে রিকমেন্ড করছিল তার ঢুকাই দেবো, রিকমেন্ডেশন একেবারে তেল ছাড়া। তো তাই বললাম যে সংস্কার করিয়া এদের না কিছু কয়া দিতেও ইচ্ছা করে না, টাইম নষ্ট, শিখাইতে ইচ্ছা করে না। আর কয়েন না, এক উপদেশটা, খুব বড় উপদেশটা আর কি, ও টাইম ম্যানেজ করতে পারেন। তো আমি কইলাম যে আপনি তো টাইম ম্যানেজ করতে পারেন না, তো আপনি আইসেনহাওয়ার ম্যাট্রিক্স জানেন? তো কয় না জানি না। আমি শিখাইলাম, তো জানি না ওটা করছে কিনা।
যাই হোক, তো এই প্রসঙ্গে একটা গল্প বলি। এক মার্কেটিং এর লোক গেছে এক মুদিখানার দোকানে, তো যা জিজ্ঞেসে যে লাইফ বয় সাবান আছে, তো দোকানদার বলে নাই। তো লোকটা বাইরে গেছে, আবার মার্কেটিং এর লোক তো কুরকুরানি উঠিছে, ফিরে এসে শিখেতে গেছে, আচ্ছা তোমার তো লাইফ বয় সাবান নাই, তিব্বত সাবান আছে? দোকানদার কয় আছে। লাক্স আছে সাবান? দোকানদার কয় আছে। তো ভাই তোমার কাছে যখন লাইফ বয় সাবান চাইলাম, তো তোমার কাছে নাই, তো বলতে পারতো তো যে লাইফ বয় নাই, তিব্বত আছে, লাক্স আছে, তাহলে তো কাস্টমার ফিরা যায় না। তো দোকানদার শিখেছে প্রফেসর ইউনূসের মন্ত্রীদের মতো শিখেছে। প্রফেসর ইউনূসের মন্ত্রীরা যেমন আমার কাছে শিখে মার্কেটিং এর লোক কাছে এমন শিখেছে তার কাছে। তো তারপরে এরপরে আসছে আর এক লোক টয়লেট পেপার কিনতে, তো কয় ভাই টয়লেট পেপার আছে? তো কয় ভাই নাই, টয়লেট পেপার নাই, কিন্তু শিরিষ কাগজ আছে, চলবে? তো প্রফেসর ইউনূসের সরকার হয়েছে এরকমের দোকানদার। শিখাবেন তো আপনার শেখানো পানিতে যাবে। আমাদের রাষ্ট্রটা কি রাষ্ট্রপতি শাসিত হবে নাকি প্রাইম মিনিস্টার শাসিত হবে, এটা নিয়ে তারা সব রাজনৈতিক দল আর হাসিনার আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন মতো প্রাইম মিনিস্টার শাসিত পদ্ধতিতে গেল। আমি দেখাইছিলাম যে প্রাইম মিনিস্টার পদ্ধতি বানানো হয়েছিল সেই সব দেশের জন্য যাদের রাজা আছে কিংবা কিং আছে। এই যে এটা দেখে নিয়েন, আমি এপিসোডে বিষয়টা ব্যাখ্যা করছি, তো আরো কিছু বিস্তারিত করা যায় নাই, আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন। তারপরে নতুন আইডিয়া আসছে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ মূলত ফেডারেল টাইপের দেশ, মানে অনেক প্রদেশ আছে, এরকম দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এর বাইরে যেগুলোতে আছে এই উচ্চকক্ষ, সেখানে হয় রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটছে, যেমন ইউকে, জাপান, অথবা সেই দেশ অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব রাখার জন্য উচ্চকক্ষ বানাইছে, পৌরসভার প্রতিনিধিত্ব রাখার জন্য, বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব রাখার, যেমন ফ্রান্স স্থানীয় কর্তৃপক্ষ, এখানে যেমন মেয়র, পৌরসভা, এদের দিয়ে নির্বাচিত প্রতিনিধি কিন্তু এর উচ্চকক্ষে থাকে। তো বাংলাদেশে উচ্চকক্ষ হবে কেমনে? উচ্চকক্ষ বলা আছে বানাবে সুশীল, এলিট বসাবে প্রফেসর, সাংবাদিক, তারপরে টকশো রত্নরা, এরা আইন বানাবে, মানে আমজনতার ভোটে আসা প্রতিনিধি থাকবে নিচে, জ্ঞানের জাহাজেরা থাকবে উপরে, এটাই নাকি গণতন্ত্র। এই উচ্চকক্ষের কোনো জবাব দিতে থাকবে না জনগণের কাছে, আর সব বিল আটকে দেবে এই উচ্চকক্ষ। দেখেন আপনি কি হয়, তার মানে জনপ্রতিনিধিদের উপরে আর একটা অনির্বাচিত ক্ষমতাকে বসাইতেছে। এমনিতে আমাদের সুপ্রিম পাওয়ারফুল জুডিশিয়ারি নিয়ে আমরা গ্যাঞ্জামে আছি, তার উপরে গোদের উপরে উচ্চকক্ষ বিস্ফোরা দিছে, এটা নাকি রাষ্ট্র বুঝে। প্রফেসর ইউনূস আলী রিয়াজরে এনে বসাইলো সংস্কার কমিশনে, সে সংবিধান সংস্কার কমিশন করেছে, একটা বিশাল অশ্বডিম্ব প্রসব করেছে, সে ৭৪ জন নাগরিকের মতামত নিচ্ছে, বিশিষ্ট নাগরিক। কারা দেখেন? মতিউর রহমান, মাহফুজা নাম, আবার মাহফুজা নামের বউ আছে, মানে সব বাম, প্রথম আলো, ডেলি স্টার, সব এটা ঢুকেছে এর মধ্যে। অনেকের নাম আপনি জানেনই না, শুনেনি কখনো এর মধ্যে। এরা তালেবান হয়ে গেছে, এরা কোন অর্থে বাংলাদেশের নাগরিককে প্রতিনিধিত্ব করে। আলিরা জবাব দিতে পারবে না। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধানের ক্রিটিকের একটা আলাদা চ্যাপ্টার আছে। আমার কথা বাদ দেন না, আমি তো মূর্খ, তো 2 টাকার ইউটিউবার, আমার কথা বাদ দেন। বাংলাদেশের সংবিধান নিয়ে সবচেয়ে ডিটেল মতামত আছে ফরদ মাজারের, কাজ আছে ওনার, বেসিক কাজ আছে, একটা বই আছে সংবিধান ও গণতন্ত্র নামে। তো কেন তারে ডাকা হইল না? বাংলাদেশের সংবিধান নিয়ে যদি একজন পত্রিকার সম্পাদককে ডাকা হইতো, তাই তো মাহমুদ ভাইকে এর চাইতে যোগ্য কেউ নাই। গৌতম দাসকে ডাকা যাইতো, রাষ্ট্রচিন্তা সংবিধান নিয়ে সিরিয়াস অ্যাক্টিভিজম করছে, ওর তো বাম। ওই অ্যাডভোকেট হাসনাত কায়েমকে ডাকা উচিত ছিল, মানে এতে তো আমি কোনোদিন আপত্তি করতাম না হাসনাত কায়েমকে ডাকলে। কোন ন্যাশনালিস্ট একাডেমিশিয়ান আছে, প্রফেসর দিলারা চৌধুরী আছে, প্রফেসর শহীদুজ্জামান আছে, কোন ন্যাশনালিস্ট রিটায়ার্ড আর্মি অফিসার আছে, যেমন হাসান নাসির, ব্রিগেডিয়ার হাসান নাসির, তারে তো রাখা যেত। ইকবাল করিম ভুইয়া, তাকেও রাখা যেত। কৃষক প্রতিনিধি আছে, শ্রমিকের প্রতিনিধি আছে, তাদের মতামত থাকতে পারে না সংবিধান নিয়ে? যদিও আমাদের কিছু পক্ষের লোক আছে, যেমন মুফতি শাখাত হোসেন রাজি আছে, শাহ আহমদুল্লাহ হুজুর আছে, যাই হোক, কিন্তু অন্য এই কোন ক্রাইটেরিয়াতে অন্যগুলোরে নেওয়া হয়েছে? আলিরিয়া যে মালগুলোরে কেন নিছে? ওদের বাপেরা সোনা খায় আর পরি লাগায়, তাই মাল হয়েছে এই মাল। সেজন্য কিসের জাতীয় ঐক্যমত? রাজনৈতিক দল আর সমাজ বিচ্ছিন্ন কিছু লোক হারমাদ নিয়ে জাতীয় ঐক্য, জাতি এত সোজা? হ্যাঁ, বললে আমরা মেনে নেব। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, যেহেতু আমাদের সাথে এই কমিশনের কোনো আলোচনা করে নাই, আমাদের হাত পা বাধা থাকবে না, আমরা মুক্ত থাকবো কোনো ধরনের কমিটমেন্ট থেকে। আর ডাস্টবিনে ফেলায় দেবো ঐক্যমত, একেবারে ঐক্যমত কমিশনের প্রস্তাব ডাস্টবিনে ফেলে দেবো। আবার দেখেন আরেক কিচ্ছা, হর্ষবর্ধন সিংলার বিস্ফোরক বক্তব্য। আগে শোনেন সে কি কইতেছে। Sort of hesitate to think of what would be the consequences of the wrong, let's say, dispensation coming to power in Bangladesh.
বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও সত্যিই আমি দ্বিধাগ্রস্ত। এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা এদেশের সব নাগরিকের জন্যই ভাববার বিষয়। এটা খুব সহজে বলাই যায় যে কেউই জিতে ক্ষমতায় আসুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব। কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। তখন তো আপনি বলতে পারবেন না, ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন, বেশ বেশ। যদিও আমি আগেই বলেছি, আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই, আর আমাদের নেইবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই। কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে। আর আমাদের ইমিডিয়েট নেইবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে, সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মত, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। This is my own view. Please don't get me wrong. সে বলতেছে ভারতের সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু থাকতে পারে না। চিন্তা করেন, তার মানে আমাদের কাছেও ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। ও মানবে, ওইটা মানবে না। নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় সিমটি কাটি। বলছে ভারতের স্বার্থবিরোধী কোনো শক্তিকে আগামী নির্বাচনে ক্ষমতা আসলে তারা বসে থাকবে না।